মারা গেছে, তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ, সেটা জুডিশিয়াল আছে, কোর্ট আছে। কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা, আমি দেখতে পাচ্ছি প্রশ্ন, যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে, তারাই এই সরকারটাকে আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল, সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে। আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। যত বড় মিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এখানে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে, করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। আগে কেন শোনালাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছেন, কারণ তার এই কথাটাকে ধরেই আমরা আজকে ডিবেটে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন যিনি এই গর্হিত কাজটা করে ফেলেছেন, তিনি রয়েছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ভট্টাচার্য, আপনার কাছ থেকে জানতে চাইবো একটা বিষয়, যে আপনারা থ্রেট কালচার নিয়ে তো এতবার মুখ খুলেছেন, এতবার এত কথা বলেছেন, তারপর আপনাদের এত সাহস হলো কি করে যে আপনারা ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একটা এফআইআর করলেন, তারপরে আপনি আবার গিয়েছেন সুপ্রিম কোর্টের সিজেআই এর কাছে চিঠি লিখেছেন? আপনার তো সাহস নেহাত কম নয়। দেখুন, আমরা চিকিৎসকরা অ্যামক্সিসিলিন লিখি, সিপ্রোফ্লক্সাসিন লিখি, প্যান্টোপ্রাজোল লিখি, কিন্তু এই দেখছি এবারে হুমকিসিলিন, হুঁশিয়ারি ফ্লক্সাসিন আর থ্রেট অ্যাজোল এগুলোও লিখতে হবে। 11 তারিখে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তিনি মন্তব্য করেছিলেন, জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলনরত ছিল, যে এই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যদি অবিলম্বে কাজে যোগদান না করেন, তাহলে তিনি দায়িত্ব নেবেন যাতে তারা কাজে যোগদান সত্তর করতে পারেন, এবং হুমকি দেন। তার পরিপ্রেক্ষিতে 12ই সেপ্টেম্বর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বহরমপুর শাখার পক্ষ থেকে 80 জন চিকিৎসক তারা সই সম্বলিত করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বলেন যে এর আগেই সুপ্রিম হিয়ারিংয়ের 16, 17 এবং 18 অনুচ্ছেদে বলা হয়েছিল, 16 নম্বর অনুচ্ছেদে বলেছিল ভয়মুক্ত কাজের পরিবেশ, 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল প্রত্যেক জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট পুলিশকে তৎপর থাকতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং অবশেষে বলা হয়েছিল 18 নম্বর অনুচ্ছেদে যাতে জুনিয়র ডাক্তাররা 5টার মধ্যে কাজে যোগদান করেন। তার 17 নম্বরের যে ঘটনা অনুচ্ছেদ, সেটা এসপিডিএম কোনো ব্যবস্থা নেননি। আমরা 12ই সেপ্টেম্বর এই যে চিঠিটা দিই এবং সেটা ডেপুটেশনকে এফআইআর হিসেবে গণ্য করতে বলা হয়। তার পরিপ্রেক্ষিতে ডক্টর দেবাংশু ঘোষ একজন আমাদের ছিলেন সহকর্মী, তিনি সই করেন, এবং তার পরিপ্রেক্ষিতে এটা এফআইআর লজ হয় এবং বলা হয় যে খুব দ্রুত ব্যবস্থা নেবে। এসপি নিজে বলেন যে সূর্যাস্তের আগেই ব্যবস্থা নেওয়া হবে। কিছু প্রোটোকল থাকে বিধায়কের এই জাতীয় অভিযোগের ক্ষেত্রে, কিন্তু আজকে 28 তারিখ অবধি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। 28 তারিখে বিধায়ক এই মন্তব্য করেন, এবং আজকে অবশেষে 29 তারিখে আমরা সুপ্রিম কোর্টে এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে, চিফ সেক্রেটারিকে এবং অন্যান্য আমাদের প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস আইএমএ হেডকোয়ার্টার এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে আমরা এই চিঠি দিন, যাতে কালকে আগামীকাল যে শুনানি হবে তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি যেন অ্যাডেন্ডাম হিসেবে যোগ করা হয়। এটা তো আপনারা কি করেছেন তার বিবরণটা আমাদের বললেন, কিন্তু পাল্টা হুমায়ুন কবির যেটা বলছেন, ভয় করছে, একটু ভয় করছে কি? কারণ যেরকম ভাবে বলছেন, এরকম 50 জন ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দিতে তার 2 মিনিট সময় লাগবে। যেদিন মিছিল বার করবেন তার 2 দিনের মধ্যে তিনি এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবেন, এবং সেই সঙ্গে বলছেন মেডিকেল কলেজ একদম ঘেরাও করে রেখে দেবেন। আপনি ভাবতে পারছেন কি ক্ষমতা ভদ্রলোকের? আমরা হুমায়ুন কবিরের কাছে কৃতজ্ঞ এই কারণে, তিনি একদিকে তো মেডিকেল অ্যাডভাইস দিয়েছেন, আমাদের চিকিৎসক সত্যিই কম,
তা 50,000 লোককে দিলে যদি তারা যদি 50,000 জন চিকিৎসা ব্যবস্থা করতে পারেন তাহলে খুব খুশি হব। তিনি স্ট্যাটিস্টিশিয়ানের রোলও প্লে করেছেন। তিনি বলেছেন যে 50 জন নাকি জুনিয়র ডাক্তার আন্দোলন করছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, তাতে ওই কোনো একটা নুডল আছে না 2 মিনিটে তৈরি হয়, 2 মিনিটের মধ্যে শায়েস্তা করে দেবেন, এটাও তিনি বলেছেন। আবার তিনি বলেছেন 1000 জন জুনিয়র ডাক্তার নিয়ে মিছিল করলে 5000 জনকে তিনি নিয়ে আসবেন। তাছাড়াও তিনি বলেছেন এসি চালিয়ে সিগারেট খেয়ে সরকারি ফ্যানের হাওয়া খেয়ে তারা ডিউটি করেন। তা আমার একবার নাকি ছুঁয়েও দেখে না রোগীকে। তা এই যে প্রতিবাদটা সেটা তো আজকে এই 50 জন নয়, আজকে পশ্চিমবঙ্গের 1 লক্ষ চিকিৎসক, সারা ভারতবর্ষে আইএমএর 3 লক্ষ চিকিৎসক সদস্য এবং হনলুলু থেকে হেলসিঙ্কি, সিঙ্গুর থেকে শ্রীলঙ্কা, শিলিগুড়ি থেকে সুইজারল্যান্ড, সব জায়গায় একসাথে পথে নেমেছেন বহু চিকিৎসক সহ সাধারণ মানুষ। তাই তাদের জন্য এই আজকে যে হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন, আমার মনে হয় প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে তার বিরুদ্ধে অত্যন্ত তৎপর হয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এই জায়গা থেকে আমি একটু অনির্বাণের কাছে আসবো। আমি নিশ্চয়ই শিওর যে একেবারে তিনি আপডেট রাখেন। অনির্বাণ, এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে, তিনি তো জনপ্রতিনিধি, কোন ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সুপ্রিম কোর্টে কমপ্লেন করা হয়েছে। পুলিশ, কে করেছে এফআইআর? ডাক্তারবাবু নিজেই বললেন এক্ষুনি কারা করেছেন। আমি আরেকবার আপনার কাছ থেকে শুনতে চাইছি। ডাক্তারবাবু একটু আগে সেটাই বললেন যে কাদের তরফ থেকে কারা করেছে, নাম বলে দিলেন, ডাক্তারদের নাম বললেন, সুপ্রিম কোর্টে মেল করার কথা বললেন। সেখানে আইনের এখতিয়ারে যা যা করা সেটা সুপ্রিম কোর্ট দেখে নেবে, পুলিশ দেখে নেবে। এবং হুমায়ুন কবির এখানে সরাসরি প্রশাসনকেও চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন আমি একার ক্ষমতায় দেখিয়ে দেবো। এবার সেই বহরমপুর, মুর্শিদাবাদ এলাকায় তার জনসমর্থন বেশি আছে, যতটা বলছেন সেটা আছে, আদৌ আছে কি না সেটা পরীক্ষা যদি তিনি দিতে চান তিনি দেবেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এখানে মূল জায়গাটা আমার মনে হয় না হুমায়ুন কবিরের বক্তব্য। মূল জায়গায় যে কর্মবিরতির যে পুনরায় একটি আগাম ঘোষণা করা হয়েছে যে হতে পারে, সেই জায়গা থেকে আমার একটা ছোট্ট কৌতূহল আছে যে কর্মবিরতি তো নিশ্চয়ই তারা করবেন যদি মনে করেন, সেটা কি শুধুমাত্র সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, নাকি তারা যে বেসরকারি স্বাস্থ্য হাসপাতাল, নার্সিংহোম ইত্যাদি জায়গাতে যান, চেম্বার ইত্যাদি করেন, সেগুলো তো কর্মবিরতি পালন করবেন? এটা একটু ক্ল্যারিফাই করে দিলে খুব ভালো হয়। কারণ এর আগে আমরা দেখেছিলাম দীর্ঘ প্রায় 1 মাস ধরে যখন কর্মবিরতি চলেছে, প্রাইভেট প্র্যাকটিস, প্রাইভেট নার্সিংহোম, হসপিটাল ইত্যাদি, সেখানে কর্মবিরতি বোধহয় কেউ পালন করছিলেন না। আমি আশা রাখবো যে পরশুদিন থেকে যদি তারা পুনরায় কর্মবিরতি করার কোনো রকম সিদ্ধান্ত নেন, সেটা যেন সামগ্রিক কর্মবিরতি হয়, শুধুমাত্র যে মূলত গরিব মানুষ সরকারি হাসপাতালে যায় তাদেরকে যেন ব্ল্যাকমেল করা না। বলবো কর্মবিরতি আমরাও পালন করেছি এবং সেটা সরকারি বেসরকারি ক্ষেত্রে কিছুক্ষণের জন্য, কারণ পুরো পরিষেবাটাকে প্যারালাইজ করা যায় না। তবে এটাও বলে রাখছি যে যদি এরকম উদ্ভূত পরিস্থিতি হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের সাথে সর্বস্তরে যে পদক্ষেপ নেওয়া দরকার এবং মাস রেজিগনেশনের কথাও বলা হয়েছে, কিন্তু আমরা চাই না এরকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। সদর্থক ভূমিকা সরকার গ্রহণ করবে, এটা আমরা আশাবাদী। আচ্ছা, আরেকটা বিষয় অনির্বাণের কাছে জানতে চাইবো। অনির্বাণ, আপনি যে দলটাকে সমর্থন করেন সেটাই প্রশাসনে আছে, সেই দলই শাসক দল, তাহলে সেই দলের তরফ থেকে আপনি কি কিছু বলতে পারেন যে আদতে এতগুলো দিন হিয়ারিং হয়ে গেল সুপ্রিম কোর্টে, বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে কোন নিরাপত্তাজনিত সুবিধা দেওয়া হচ্ছে বা পদক্ষেপ করা হয়েছে রাজ্যের তরফ থেকে, বারবার ওই 100 কোটি টাকার কুমিরের ছানাটাই দেখানো হয়েছে, তার বাস্তবায়ন দেখানো হয়নি। কোন নিরাপত্তার ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে? যদি নেওয়া হয়ে থাকে, সাগর দত্তের ঘটনা কি করে ঘটলো? দেখুন, কোনো দলের তরফ থেকে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কোনো অফিসিয়াল মুখপাত্র নই। দ্বিতীয়ত, নিরাপত্তার যে পরিকাঠামোর প্রসঙ্গে সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে, সেখানে নির্দিষ্ট হলফনামা করে তথ্য দেওয়া হয়েছে এবং 100 কোটির তহবিল হোক, তার বাস্তবায়ন হোক, সেটা সিসিটিভি হতে পারে, সেটা সিকিউরিটির পার্সোনাল হতে পারে, যাই হোক, সেটা কিছু সময় সাপেক্ষ হতে পারে, যতটা হওয়ার দরকার ছিল হয়নি এই সময়ের মধ্যে, আপনি সেটাও বলতে পারেন। কিন্তু আমি একটা কথা অন্য জায়গা থেকে বলছি, রোগী বা তাদের যারা পরিজন, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আসেন, তারা ডাক্তারদের শত্রু নয়। শুধুমাত্র হাজারে হাজারে পুলিশ পোস্টিং করে দিয়ে, মিলিটারি নামিয়ে দিয়ে রুগীদের পরিজনদের থেকে ডাক্তারদের আলাদা করে দেওয়া, এটা কোনো সুরক্ষার মেথোডোলজি হতে পারে না। হ্যাঁ, সিসিটিভি প্রয়োজন হতে পারে, আরও দরজার আপনারা দেখাচ্ছিলেন যেখানে দরজা নেই, এগুলো প্রত্যেকটা প্রয়োজন। কিন্তু রোগীদের পরিবারের সঙ্গে ডাক্তারদের যে ব্যবধান তৈরির কথা চলছে বা জুনিয়র ডাক্তারদের কথায় যেটা উঠে আসছে, আমি পরিষ্কার বলছি, হয়তো খুব অপ্রিয় হয়ে যাবে অনেকের কাছে, যে তারা রুগী তো বটেই, রুগীদের পরিজনদের হ্যান্ডেল করাটা শিখছেন না। এইভাবে রুগী পরিষেবা হয় না। আমরা আমাদের যে পেশায় রয়েছি, আইনের পেশায় বলতে পারি, সিনিয়রদের কাছ থেকে আমরা শিখেছি যে যত বিরক্ত লাগুক, যত খারাপ লাগুক, যারা মক্কেল আসছেন, তারা বিপদে পড়ে আসছেন, তাদের কোনো কথায় যেন আমরা বিরক্ত না হই, ক্ষুব্ধ না হই। অনেক সময় হয়ে যায়, এমন নয় যে হইনি, বিশেষ করে যখন জুনিয়র ছিলাম। অনির্বাণ, আপনি যে কথা বলছেন খুব সঙ্গত একটা কথা বলেছেন যে মাথা ঠান্ডা রাখার কথা, কিন্তু একটা বিষয় একবার ভেবে বলুন তো, যখন জেলা থেকে বিভিন্ন মুমূর্ষু রোগীদের আনা হয়, সেই সময় যে
যে পরিকাঠামোর প্রয়োজন হয় এটা আমি হাসপাতালগুলোতে সেটা কি আছে? এটা আমি একমত, CCU, তারা যেটা আমি আরো ডাক্তারবাবু আরো ভালো বলতে একমত। পারবেন। আপনি বলুন তো এই যে এই কথাগুলো আমি বলছি একদম সাধারণ মানুষ হিসেবে, যে পরিকাঠামো প্রয়োজন সেটা কি আদতে আছে? সেই জায়গা থেকে মাথা গরম করা, ঠান্ডা থাকা, এই বিষয়গুলোই তো আসে না যদি পরিকাঠামো ঠিকঠাক থাকে।